হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইভিএসের প্রথম অধ্যায় থেকে 50টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিও আমরা পার্ট 1-এ 55টি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে 50টিরও বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এটা শুরু হবে সুস্থায়ী কৃষি সবুজ বিপ্লব থেকে। ফার্স্ট কোশ্চেন দেখো, সুস্থায়ী কৃষি কী? উত্তর, সুস্থায়ী কৃষি হলো যে কৃষি ব্যবস্থা বর্তমান চাহিদাকে মিটিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারে। 2, সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর, 1968 খ্রিস্টাব্দে উইলিয়াম গাউট প্রথম ব্যবহার করেন কিন্তু। আমেরিকা যুক্তরাষ্ট্রে 3 নম্বর কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে কবে কোন ফসলের ওপর সবুজ বিপ্লব হয়? উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে গম। 4, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে নরম্যান ই বোরলক। তাহলে দুটি কোশ্চেনের মধ্যে পার্থক্য দেখো, 2 নম্বর আর 4 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রথম ব্যবহার করেছিল কে, আর 4 নম্বরটা হচ্ছে যে জনক কাকে বলা হয় বা ফাদার অফ গ্রিন রিভলিউশন। আচ্ছা, এরপরে পরবর্তী নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের কারণ কি? উত্তর, আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, উন্নত জলসেচ প্রভৃতি। তাহলে সবুজ বিপ্লবের কারণ হচ্ছে এগুলো। আমি বড় কোশ্চেন হিসেবে তোমাদের নোটস লিখিয়েছি এটা। 6, কয়েকটি উচ্চ ফলনশীল ধান ও গমের নাম লেখো। উত্তর হবে ধান হচ্ছে জয়া, রত্না, পদ্মা, আর গম হচ্ছে কল্যাণ সোনা, সোনারা 64। 7, ভারতের মোট কয়টি রাজ্যে কৃষি সংক্রান্ত বিমান স্কিম রয়েছে? উত্তর হবে 16টি। পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের দুটি সুফল লেখো। উত্তর, সবুজ বিপ্লবের দুটি সুফল হলো খাদ্যের যোগান বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। আর সবুজ বিপ্লবের দুটি কুফল হচ্ছে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্যের হ্রাস হতে থাকে। এরপরে নেক্সট কি কোশ্চেন রয়েছে দেখে নাও একবার। 10 নম্বর কোশ্চেন। এগুলো সব কটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে। আর আশা করি যেভাবে আমি লিখেছি তোমাদের খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। 10 নম্বর কোশ্চেন দেখো, কোন চাষে কি বিপ্লব হয়? মানে এখানে বিভিন্ন রকম চাষ রয়েছে, সেই এক একটা চাষ কোনটা কি বিপ্লব হচ্ছে সেটা দেখে নাও। শ্বেত বিপ্লব, দুধ, হলুদ বিপ্লব, তৈলবীজ, রূপালী বিপ্লব, ডিম, সোনালী বিপ্লব, ফল। 11 নম্বর কোশ্চেন দেখো, অপারেশন ফ্ল্যাট কি? উত্তর, অপারেশন ফ্ল্যাট হলো ভারতের দুধের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে প্রকল্প। 12 নম্বর কোশ্চেন দেখো, অপারেশন ফ্ল্যাট কাদের উদ্যোগে কবে হয়? উত্তর, 1970 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এদের দ্বারা অপারেশন ফ্ল্যাট হয়। 13, শ্বেত বিপ্লবের লক্ষ্য কি? উত্তর, শ্বেত বিপ্লবের লক্ষ্য হচ্ছে দুটি। দেখো এখানে দুটো অনেক কটা পয়েন্ট রয়েছে, তার মধ্যে দুটি। 1 নম্বর হচ্ছে উন্নত ও বৈজ্ঞানিক উপায়ে দুগ্ধ সংরক্ষণ, আর 2 নম্বর হচ্ছে জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো শ্বেত বিপ্লবের লক্ষ্য খুব ভালোভাবে পড়বে। এই কোশ্চেনগুলো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে আমি তত বেশি মোটিভেট পাবো। 14 নম্বর কোশ্চেন দেখো, অপারেশন ফ্ল্যাট কোন 4টি শহরের উপর হয় প্রথম পর্যায়ে? উত্তর, দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই। এই 4টি মহানগরের উপর হয়। 15 নম্বর কোশ্চেন দেখো, শ্বেত বিপ্লবের দুটি প্রভাব বা ফলাফল বা গুরুত্ব। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, প্রভাব বলুক বা ফলাফল বলুক বা সুফল বলুক বা গুরুত্ব বলুক বা পজিটিভ দিক অর্থাৎ সদর্থক ভূমিকা কি, সব কিন্তু একই অ্যান্সার। উত্তর, দুগ্ধ উৎপাদন দ্বিগুণ বেড়ে যায়। আর 2 নম্বর পয়েন্ট হবে ভারতীয় অর্থনীতির উন্নতি হয়। কোশ্চেন নম্বর 16, নীল বিপ্লব কি? উত্তর, নীল বিপ্লব বলতে কি বোঝো দেখে নাও, একই কোশ্চেন। মৎস্য ও সমুদ্রজাত প্রাণীর বৈপ্লবিক পরিবর্তন হলো নীল বিপ্লব। 17 নম্বর কোশ্চেন, কবে কার উদ্যোগে ভারতে নীল বিপ্লব হয়? উত্তর, 1917 খ্রিস্টাব্দে ডক্টর অরূপ কৃষ্ণনের উদ্যোগে নীল বিপ্লব হয়। 18 নম্বর কোশ্চেন, কোন সংগঠনের মাধ্যমে নীল বিপ্লব শুরু হয়? উত্তর, 1974 থেকে 1979 খ্রিস্টাব্দে ফিশ ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি এর মাধ্যমে নীল বিপ্লব প্রথম শুরু হয়।
এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। এই কোশ্চেনগুলো সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, পরীক্ষা কীভাবে আসবে কোনো ঠিক নেই। 2 নম্বর যে তোমরা জানো যে প্রথম অধ্যায় থেকে টোটাল 6টি কোশ্চেন থাকবে 2 নম্বরের, আর প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু যা বলছি তোমরা খাতায় লেখো বা স্ক্রিনশট নিয়ে নাও। পরের কোশ্চেন দেখো, ভারত মৎস্য আহরণে কততম স্থান লাভ করেছে? উত্তর তৃতীয়। 20 নম্বর কোশ্চেন, ভারতে মোট কয়টি ক্ষুদ্র আয়তন বন্দর ও মৎস্য সংগ্রহ কেন্দ্র আছে? উত্তর, ভারতে মোট ক্ষুদ্র আয়তন বন্দর রয়েছে 30টি এবং মৎস্য সংগ্রহ কেন্দ্র রয়েছে 115টি। আচ্ছা, এরপর দেখো 21 নম্বর কোশ্চেন, ভারতে কবে দ্বিতীয় সবুজ বিপ্লব শুরু হয় বা দ্বিতীয় সবুজ বিপ্লব হয়? উত্তর, ভারতে দ্বিতীয় সবুজ বিপ্লব হয় 2007 থেকে 2011 খ্রিস্টাব্দে। 22 ঝুম চাষ কি? এর ফলে কি হয় বা এর কুফল লেখো বা এর ক্ষতিকর দিক লেখো। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। উত্তর, ভারতের উত্তর পূর্বাঞ্চলে এটি দেখা যায়, এর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। অ্যাকচুয়ালি ঝুম চাষ হচ্ছে যে অঞ্চল বা যে জঙ্গল রয়েছে বনাঞ্চল তাকে পুড়িয়ে নতুন করে চাষ করা হয়। 23 নম্বর কোশ্চেন দেখো, ভারত মাছ উৎপাদনে কততম স্থান অধিকার করেছে? আগেরটা ছিল মৎস্য আহরণে মানে কালেকশন করা, আর উৎপাদন, ঠিক আছে, এখানে সপ্তম। 24 নম্বর কোশ্চেন দেখো, মৎস্য চাষে সাফল্যের নির্ধারকগুলো কী কী? উত্তর, প্রযুক্তি প্রয়োগ আর চাহিদার পরিতৃপ্তি। মানে হচ্ছে উন্নত প্রযুক্তি যদি থাকে এবং যদি চাহিদা ঠিক থাকে মানে ডিমান্ড, যদি লোকাল লোক নেয় তাহলেই কিন্তু একমাত্র মাছ চাষে বা মৎস্য চাষে সাফল্য আসবে, নাহলে কিন্তু কোনোদিন সাফল্য আসতে পারে না। কারণ স্থানীয় লোক, যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকেরা এত পরিমাণে মৎস্য চাষ হয়, তাও কিন্তু মাছের একটু খামতি পড়ে যায়, তাই পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে মাছ আমদানি করতে হয় পশ্চিমবঙ্গের লোকদের। 25 নম্বর কোশ্চেন দেখো, মাটির উৎপাদন, এবারে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব যেখান থেকে রয়েছে, তো সেখান থেকে কী এমসিকিউ আসতে পারে, এসিকিউ 2 নম্বরের। মাটির উৎপাদন কোন কোন পদ্ধতিতে হয়? উত্তর, বীজ চূর্ণ ভবন, নগ্নি ভবন, ভূক্ষয় অপসারণ, অবক্ষেপণ। 26 মাটির প্রাথমিক কাজ কী কী? উত্তর, জীবের আবাসস্থল, উদ্ভিদের বৃদ্ধি। 27 মাটির উপাদান কী কী? উত্তর, মাটির কণা, জল, মাটির জীব, জৈব পদার্থ ইত্যাদি। 28 মাটিতে কোন কোন খনিজ পদার্থ থাকে? উত্তর, সালফেট, কার্বনেট, নাইট্রেট। কোশ্চেন নাম্বার 29 মাটির জলে উৎস কী? মাটির জলের উৎস হলো বৃষ্টির জল। এরপরে তাহলে এখানে বুঝতে পারছো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব, কী টাইপের কোশ্চেন আসতে পারে, আর এটা আমি বড় কোশ্চেন হিসেবে তোমাদের লিখিয়েছি এবং তোমরা ওটা খুব ভালোভাবে আশা করি লিখেছো এবং অনেকে রিপ্লাই দিয়েছো যে নেক্সট কোশ্চেন আর যদি দেওয়া যায় খুব ভালো হয়। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করার, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ অনেকের প্রথম অধ্যায়ের বেশ কিছু পড়া হয়ে গেছে। 30 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের খাদ্য যোগানের উৎসরূপে মাটির দুটি গুরুত্ব লেখো। উত্তর, পটাশিয়াম উদ্ভিদের বৃদ্ধি করতে সাহায্য করে। খ, নাইট্রোজেন সবুজ রং বৃদ্ধি করে ও সর্ষে প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে। 31 হিউমাস কি? ব্যাকটেরিয়া ও ছত্রাক ঘটিত জীবাণু জীবদেহের দেহাবশেষকে বিয়োজিত করে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, একেই বলা হয় হিউমাস। 32 মৃত্তিকা প্রোফাইল বা স্তর বিন্যাস কি? উত্তর, ভূত্বকের লম্বচ্ছেদে যে স্তরসমূহ পাওয়া যায় তাকে মৃত্তিকার স্তর বিন্যাস বলে বা মৃত্তিকার প্রোফাইল বলে, এর স্তরগুলোকে বলা হয় হরাইজন। 33 নম্বর কোশ্চেন, হরাইজনের স্তরগুলি কি কি? উত্তর হবে এ, বি, সি, ই, ও, আর। তাহলে কটি হলো মোট? এ, বি, সি, ও, আর, মোট 6টি স্তর রয়েছে হরাইজনের। আচ্ছা, এগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খুব ভালোভাবে লিখবে খাতায় আশা করি। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো প্রশ্ন, বড় প্রশ্ন বা এসিকিউ যদি লেখাতে হয় বা কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি করে প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা করার একটা ভিডিও পাবলিশ করব। এরপরে কোশ্চেন দেখো 34 মৃত্তিকা পরিলেখর সব থেকে উপরের স্তরের নাম কি? এটি কয়টি ভাগে বিভক্ত? উত্তর, হরাইজন, এটি 01 থেকে 02 ভাগে বিভক্ত। 35
মাটিতে কোন কোন জীবাণু বাস করে? উত্তর ব্যাকটেরিয়া হবে অ্যাজোটোব্যাক্টার। অ্যাজোটো স্পেলিং হচ্ছে অ জফলা আকার অ্যাজো বুড়ো একার ট ওকার বজফলা আকার ক ট র। আচ্ছা এখানে স্পেলিং যেহেতু এখানে জফলাটা ঠিকমতো পড়েনি, টাইপিং মিস্টেক। কলস্ট্রিয়াম আর ছত্রাক হচ্ছে ইস্ট। প্রোটোজোয়া হচ্ছে অ্যামিবা অজফলা আকার ময়সি বয়াকার। শৈবাল হচ্ছে অ্যানাবিরা আর নষ্ট। কোশ্চেন নাম্বার 36, কৃষকের বন্ধু কাকে বলা হয়? কেঁচোকে। আর কেন বলা হয় যদি বলে তাহলে কেঁচো যেহেতু মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ নিচের মাটিকে উপরে করে, উপরে মাটিকে নিচে করে, ফলে যে বায়ু চলাচল খুব দ্রুত হয় এবং ভালো হয়, তার ফলে চাষের পক্ষে খুব ভালো এবং চাষের পক্ষেও সুবিধা হয়। তাই কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। আর তোমরা জানো যে কেঁচো থেকে যে সার পাওয়া যায় তাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। আচ্ছা এবার 37 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখে নাও। উপাদান অনুযায়ী মাটি ক প্রকার ও কী কী? উত্তর 3 প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। 38, বেলে মাটি কাকে বলে? যে মাটিতে বালির পরিমাণ খুব বেশি থাকে তাকে বলা হয় বেলে মাটি। আর বেলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। বেলে মাটির বালির পরিমাণ খুব বেশি থাকে, জল শোষণ ক্ষমতা কম। আর বেলে মাটিতে কী কী ফসল চাষ হয়? বেলে মাটিতে ফসল চাষ হয় তরমুজ, শশা, কুমড়ো এগুলো। আচ্ছা কোন মাটিতে কাদা পরিমাণ বেশি থাকে? উত্তর হবে কাদা পরিমাণ বেশি থাকে এঁটেল মাটিতে। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি ও কাদার পরিমাণ বা ভাগ সমান সমান থাকে তাকে বলা হয় দোআঁশ মাটি। এরপরে বলবো যে তোমরা যে কোশ্চেনগুলো লিখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি এগুলো পরীক্ষার মধ্যে খুব চলে আসবে, আসার সম্ভাবনা খুব রয়েছে। আর এগুলো তোমরা খাতায় নোট করো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পিডিএফ করতে পারো, বা যদি কারো পিডিএফ লাগে আমাকে বলবে, চেষ্টা করবো তোমাদের পিডিএফ দেওয়ার। হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বলতে পারো, বা ফেসবুকেও বলতে পারো। আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নাও। 43, দোআঁশ মাটিতে কী কী চাষ ভালো হয়? উত্তর আলু, ধান, আখ ইত্যাদি। 44, দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য হলো বালি ও কাদা পরিমাণ প্রায় সমান থাকে, জল শোষণ ক্ষমতা মাঝারি। 45, এঁটেল মাটিতে কী চাষ ভালো হয়? জাম, আম ইত্যাদি। 46, কোন মাটিতে সব ফসল ভালো হয়? পলি মাটিতে। 47, পলি মাটির উপাদান কী কী? 50 থেকে 60 ভাগ পলি, 20 থেকে 30 ভাগ কাদা, 15 থেকে 20 ভাগ বালি, মানে বালির পরিমাণ খুবই কম থাকে পলি মাটিতে। আর এখানে জানো যে দোআঁশ মাটিতে আলু আর ধান খুব ভালোভাবে চাষ হয়। দোআঁশ মাটিতে বৈশিষ্ট্য বালি ও কাদা দুটোই সমান সমান থাকবে, আর জল শোষণ ক্ষমতা মাঝারি মোটামুটি। কিন্তু পলি মাটিতে সবচেয়ে বেশি ভালো চাষ হয়। আর এঁটেল মাটিতে খুব একটা ভালো চাষ হয় না, কিন্তু এঁটেল মাটিতে মোটামুটি ধরো আম বা জাম এগুলো মোটামুটি চাষ ভালো হয়ে থাকে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত শেয়ার করবে ভিডিও বানাতে আরও মোটিভেট পাবো, এবং পরবর্তীকালে নতুন নতুন ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করব। 48, হিউমাসের উপাদান কী কী? উত্তর লিগনোপ্রোটিন, ক্লে প্রোটিন। 49, হিউমাসের উপকারিতা লেখো। উত্তর হিউমাস মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, হিউমাস মাটির গঠন উন্নত করে। 50, হিউমাস ও মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর মাটি জল ধারণ ক্ষমতা বেশি, মাটি কালো রঙের হয়। আচ্ছা 51, নোনা মাটিতে কোন কোন উপাদান থাকে? উত্তর ম্যাগনেসিয়াম ও সোডিয়াম ক্লোরাইড। 52, নোনা মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর নোনা মাটির জলের পরিমাণ খুব বেশি, বায়ু চলাচল খুব কম হয়। তাই নোনা মাটি বুঝতে পারছো জলের পরিমাণ খুব বেশি হবে। আর এখানে যেহেতু নোনা মাটি একটু নোনতা থাকবে, সুন্দরবন বা দীঘা, পুরী এই সাইডে যে মাটিগুলো রয়েছে সেগুলো হচ্ছে নোনা মাটি, বা উপকূল অঞ্চল যেগুলো সেগুলো কিন্তু নোনা মাটির বিশিষ্ট উদাহরণ। ঠিক আছে, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তোমরা দেখে নাও, খাতায় নোট করো সুন্দর করে। পরে কোশ্চেন দেখো 53 নম্বর কোশ্চেন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো বা কাকে বলে? উত্তর
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে বুঝি যে মাটিতে জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ বেশি থাকে, তাই উদ্ভিদ জল শোষণ করতে পারে না। 54 নম্বর কোশ্চেন, কালো মাটির বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। উত্তর, ব্যাসল্ট নামক লাভা থেকে তৈরি হয় আর তুলো চাষ ভালো হয়। 55 নম্বর কোশ্চেন, লাল মাটি কখন সৃষ্টি হয়? উত্তর, নেটের মাটির সঙ্গে বেশি পরিমাণে লোহা ও অ্যালুমিনিয়াম থাকলে। 56, উর্বর মৃত্তিকা কাকে বলে? উর্বর মৃত্তিকা বলতে বুঝি যে মাটি থেকে উদ্ভিদ তার প্রয়োজন মতো খাদ্য উৎপাদন সংগ্রহ করে। 57, উর্বর মাটির উর্বরতা শক্তির নিয়ন্ত্রকগুলি কী কী? উত্তর, উপযুক্ত জলবায়ু, জলসেচ, উর্বরতা, এগুলো হচ্ছে মাটির উর্বরতার নিয়ন্ত্রক। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বে, কারণ এর মধ্যে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আশা করি এর বাইরে আসার সম্ভাবনা খুব নেই। এরপর 8টা পার্টের মধ্যে আমি তোমাদের যে বাকি অংশ রয়েছে ফার্স্ট চ্যাপ্টারের বাকি অংশের এসিকিউ যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, তাই তোমাদের পুরোপুরি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পরে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের কিছু বড় কোশ্চেন বাকি আছে সেগুলো আলোচনা করব, তারপর আস্তে আস্তে করে আশা করি সেগুলো শেষ হয়ে গেলে সেকেন্ড চ্যাপ্টার শুরু করে দেবো। আর তোমরা অনেকে বলেছিলে যে ফার্স্ট চ্যাপ্টার একটু ডিসকাস করলে ভালো হয়। আমি খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে ফার্স্ট চ্যাপ্টার ডিসকাস করার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় বা কোনো যদি ভুল ভ্রান্তি থাকে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।